আচ্ছা, টিল নাও অ্যাডমিশন অফ আ নিউ পার্টনারে আমরা যে পয়েন্টগুলো শিখেছি সেটা হচ্ছে, প্রথম হচ্ছে অ্যাডমিশনের সময় আমাদের কি ক্যালকুলেট করতে হয়, দ্য নিউ অ্যান্ড স্যাক্রিফাইসিং রেশিও। সেকেন্ড পয়েন্ট কি, নিউ পার্টনার যে আসছে সে যদি গুডউইলের প্রিমিয়াম আনতে পারে তাহলে সেই প্রিমিয়ামের টাকাটাকে ওল্ড পার্টনারদের মধ্যে স্যাক্রিফাইসিং রেশিওতে ভাগ করে দিতে হয়, আর যদি না আনতে পারে তাহলে ওর কারেন্ট অ্যাকাউন্টে অ্যাডজাস্ট করতে হয়। এছাড়া অ্যাডমিশনের সময় অ্যাসেটস লায়াবিলিটিকে রিভ্যালু করতে হয়, রিভ্যালুয়েশনে প্রফিট লস যাই হোক না কেন ওল্ড পার্টনারদের মধ্যে ওল্ড রেশিওতে ডিস্ট্রিবিউট করতে হয়। আর রিজার্ভ যদি কিছু থেকে থাকে, আনডিস্ট্রিবিউটেড যেটাকে প্রফিট আমরা বলি, বা আনডিস্ট্রিবিউটেড লসেস যদি কিছু থাকে, সেটাও কিন্তু ওল্ড পার্টনারদের মধ্যে ওল্ড রেশিওতে ডিস্ট্রিবিউট করে দিতে হয়। এছাড়া আরো একটা পয়েন্ট আছে যে অ্যাডমিশনের পর পার্টনাররা চাইলে তাদের ক্যাপিটালটাকে অ্যাডজাস্ট করতে পারে, তো সেই পয়েন্টটাকে আমি আলাদাভাবে পড়াবো। এই যে চারটে এরিয়া আমি করালাম, ট্রিটমেন্ট অফ নিউ অ্যান্ড ক্যালকুলেশন অফ নিউ অ্যান্ড স্যাক্রিফাইসিং রেশিও, ট্রিটমেন্ট অফ গুডউইল, ট্রিটমেন্ট অফ রিজার্ভ অ্যান্ড রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটি, এর উপর বেস করে আমরা একটা সামস করি। তোমাদের এই সামসটা আমি ডিকেগুয়েল থেকেই নিয়েছি। সামসটা আগে পড়ে নিই, তারপর আমরা সলভ করব। দেখ সামসে কি বলছে, আমান অ্যান্ড বিশ্বাস were partners sharing profits in the ratio of 3:2। দুজন পার্টনার, ওদের রেশিও দেওয়া আছে 3:2। ওরা চেতনকে বিজনেসে নিচ্ছে, তাহলে চেতন হচ্ছে নিউ পার্টনার এবং চেতনের শেয়ারটা বলেছে 25%। আচ্ছা, 25% মানে আমরা বলতে পারি 1/4, কারণ 25% আমরা লিখতে পারি 25/100। স্যার ওটাকে রিডিউস করলে ভ্যালু কি হয়, 1/4। ব্যালেন্স শিট দেওয়া আছে আমানের বিশ্বাসে 31 মার্চ। ব্যালেন্স শিটে বিভিন্ন আইটেম আছে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট আইটেম হচ্ছে গুডউইল। এটাকে বলে ব্যালেন্স শিটের এক্সিস্টিং গুডউইল। আমি গুডউইল ট্রিটমেন্টে শিখিয়েছি যে যদি দেখিস অলরেডি ব্যালেন্স শিটে গুডউইল এক্সিস্ট করছে তাকে এলিমিনেট করতে হয়। কি করে এলিমিনেট করবি, ওল্ড পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিবি ওল্ড রেশিওতে, তাহলে এই গুডউইলটা ক্যান্সেল হয়ে যাবে। তারপরে শেয়ার অফ গুডউইলের যেমন আমরা নর্মাল ট্রিটমেন্ট শিখেছি তেমন করবে। আরো জেনারেল রিজার্ভ একটা টাকা আছে দেখতে পাচ্ছিস 40,000। জেনারেল রিজার্ভের টাকাটা কি করা হয়, যদি অ্যাডজাস্টমেন্টে অ্যাডিশনাল ইনফরমেশন রিজার্ভ সম্পর্কে কিছু না বলা থাকে, যেমন এখানে কিছু বলা নেই, তাহলে এই রিজার্ভের টাকাটা কি করা উচিত, এই জেনারেল রিজার্ভের টাকাটা ওই ওল্ড পার্টনার যারা ছিল আমান এন্ড বিশ্বাস এদের মধ্যে ভাগ করে দেবে। কোন রেশিওতে, ওল্ড রেশিওতে। ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন রিজার্ভ, এই রিজার্ভটা কেন মেনটেন করা হয়, এই যে অ্যাসেট সাইডে ইনভেস্টমেন্ট আছে দেখতে পাচ্ছিস, কোনো কারণবশত যদি ইনভেস্টমেন্টের ভ্যালু কমে যায়, তার থেকে যে লস ক্রিয়েট হয় সেই লসটাকে সেট অফ করবার জন্য এই রিজার্ভ আছে। তো তোমায় দেখতে হবে যে অ্যাডমিশনের সময় ইনভেস্টমেন্টের কি কোনো কারণে ভ্যালু কমছে। দেখো প্রথম পয়েন্টেই বলেছে যে মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট কত হচ্ছে, 20,000 টাকা। তুমি দেখতে পাচ্ছ ব্যালেন্স শিটে ইনভেস্টমেন্ট কত টাকার আছে, 50,000 টাকা। 50 জায়গায় ইনভেস্টমেন্টের বর্তমানে মার্কেট ভ্যালু 20 দাঁড়াচ্ছে, মানে ভ্যালু কমছে কত, 30। তাহলে 30,000 টাকার যে ভ্যালু কমছে সেটা আমরা কোথায় অ্যাডজাস্ট করব, আমার ফ্লাকচুয়েশন রিজার্ভ 50,000 আছে, তাহলে ওই 30,000 টাকার ভ্যালু যেটা কমছে 30,000 টাকায় রিজার্ভ থেকে অ্যাডজাস্ট করব। তারপরেও রিজার্ভের ব্যালেন্স পড়ে থাকবে 20,000, সেই 20,000 টাকার এক্সেস রিজার্ভের ব্যালেন্সটা পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেব। ওকে, সো আমাকে কি কি করতে হবে এখানে, আমার রিকোয়ারমেন্ট হচ্ছে একটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং একটা পার্টনার্স ক্যাপিটাল। এছাড়াও কিন্তু আমাদের নিউ ব্যালেন্স শিট করতে হতে পারে, যে চেতন অ্যাডমিশন হওয়ার পর নিউ ব্যালেন্স শিটটা কি হচ্ছে সেটাও প্রিপেয়ার করতে হতে পারে। তো এখানে শুধু দুটো জিনিস বলেছে, রিভ্যালুয়েশন, পার্টনার্স ক্যাপ, বাট আমি তিনটেই করাবো, রিভ্যালুয়েশন, পার্টনার্স ক্যাপ এন্ড ব্যালেন্স শিট। তাহলে চলো কপিতে ফরম্যাট রেডি করো তোমরা। তিনটে অ্যাকাউন্ট ওপেন করো। প্রথম অ্যাকাউন্টটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, বি পজিটিভ, মানে মেন্টাল সেটআপটা এরকম রাখবে যে আমি শিখতে চাই, আমি করতে চাই। এই ব্যাপারটা যতক্ষণ না নিজের মধ্যে আনছো না, কোনো জিনিস তোমার মধ্যে ঢুকবে না। তো এটা আগে মেন্টালি ঠিক করে নাও যে আমি করবো, শিখবো, জানবো। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট প্রিপেয়ার করে নাও। নেক্সট অ্যাকাউন্ট হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল।
আর এছাড়াও আমরা ব্যালেন্স শিটটাও করব, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। পার্টনার্স ক্যাপিটালটা একটু বড় করে করবি, অ্যান্ড দেন ব্যালেন্স শিট। আচ্ছা, ব্যালেন্স শিটে কি আমরা ডেবিট ক্রেডিট লিখি? ব্যালেন্স শিট কিন্তু কোনো অ্যাকাউন্ট না, মাথায় রাখবে। ব্যালেন্স শিট ইজ আ স্টেটমেন্ট, যার লেফট হ্যান্ডে থাকে কি লায়াবিলিটিস, অ্যামাউন্ট, আর রাইট হ্যান্ডে কি থাকছে অ্যাসেটস, অ্যামাউন্ট। পার্টনার্স ক্যাপিটালে তিনজন পার্টনার আমরা নাম লিখব। পার্টনারদের নাম কি কি আছে একটু দেখে নেই। আমান, বিশ্বাস এন্ড চেতন, ABC। আমান, A for Aman, B for Biswas and C for Chetan। এদিকেও লিখব আমান, বিশ্বাস, চেতন। প্রত্যেকটা আমার সঙ্গে থাকবে, পিছনে থাকবে না। ডিসকাশন ফলো করবে যে কোন পার্টিকুলার জিনিসে আমি কি ডিসকাস করছি, সেটা যদি ফলো না করতে পারো শিখতে পারবে না। তো প্রথমে আমি ব্যালেন্স শিটে এই যে আমান আর বিশ্বাসের ক্যাপিটাল ব্যালেন্স দেওয়া আছে দেখতে পাচ্ছি 2 লাখ আর 1.5 লাখ। তো এই ক্যাপিটাল ব্যালেন্সটা লিখে নিই। এই ক্যাপিটাল ব্যালেন্সটা হচ্ছে নিউ পার্টনার চেতনের অ্যাডমিশন হওয়ার আগের ক্যাপ ব্যালেন্স। তো আমি তাহলে পার্টনার্স ক্যাপে যাব, গিয়ে লিখে দেবো বাই ব্যালেন্স বিডি। পার্টনারদের যেটা ক্যাপিটাল ব্যালেন্স আছে লিখে নেই, বাই ব্যালেন্স বিডি। আমানের আছে কত টাকা? 2 লাখ আর 1.5 লাখ। আমান 2 লাখ, বিশ্বাস হচ্ছে 1.5 লাখ। বাই ব্যালেন্স বিডি, আমান 2 লাখ, বিশ্বাস হচ্ছে 1.5 লাখ। হয়েছে সবার? এবার দেখ, এই যে জেনারেল রিজার্ভ বলা আছে 40,000, এই রিজার্ভ সম্পর্কে সামসের অ্যাডজাস্টমেন্টে আর কোনো ইনফরমেশন দেয়নি। তার মানে এই রিজার্ভের হকদার কারা? হু আর এন্টাইটেলড টু রিসিভ দিস অ্যামাউন্ট? দ্য ওল্ড পার্টনার্স। লজিক্যালি কেন এটা ওল্ড পার্টনাররা পায় শুধু? কারণ এই রিজার্ভটা যখন ক্রিয়েট করা হয়েছিল প্রফিট থেকে ক্রিয়েট করা হয়েছিল, এবং তখন পার্টনার ছিল কারা? আমান এন্ড বিশ্বাস। তাহলে ওই রিজার্ভের হকদার কারা? ওরা। তো নিউ পার্টনার আজকে চেতন আসবে, চেতন আসবার আগে ওরা কি করবে? রিজার্ভের টাকাটা নিজেদের মধ্যে ভাগ করে নেবে, এবং রিজার্ভের টাকা যখন ওরা নিজেদের মধ্যে ভাগ করবে ওদের ক্যাপিটাল ব্যালেন্সটা কিন্তু বেড়ে যাবে। ক্যাপিটালকে বাড়লে ক্যাপিটালকে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। তাহলে পার্টনার্স ক্যাপের ক্রেডিটে গিয়ে লিখবো বাই জেনারেল রিজার্ভ 40,000 কে আমরা কোন রেশিওতে ভাগ করব? ওল্ড রেশিও, যেটা কিনা 3:2। সো আমরা পার্টনার্স ক্যাপে গিয়ে লিখবো বাই জেনারেল রিজার্ভ। 40,000 টাকাকে 3:2 তে দিলে 24,000, আর বি পাবে কত? 16,000। 24-16, কারেক্ট। এবার প্রথম অ্যাডজাস্টমেন্টে যাই। আচ্ছা, গুডউইলটাকেও রাইট অফ করে দিই, করতে তো হবে। তাহলে পার্টনার্স ক্যাপের ডেবিটে গিয়ে টু গুডউইল বলে 30,000 টাকা রাইট অফ করে দিই। পার্টনার্স ক্যাপের ডেবিটে আয়, আমরা লিখবো টু গুডউইল। টু গুডউইল বলে 30,000 টাকা যদি 3:2 তে রাইট অফ করি। আচ্ছা, জানিস তো সবাই এই রাইট অফ 3:2 তে কিভাবে ভাঙতে হয়? 30,000 ইন্টু 3/5, 30,000 ইন্টু 2/5, মানে একটা 18,000
আর একটা হচ্ছে 12,000। সো এক্সিস্টিং গুডউইল কে কি করলাম আমরা, রাইট অফ করে দিলাম। এবার এই যে ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন রিজার্ভ রয়েছে 50,000 টাকা, এই রিজার্ভ কেন ক্রিয়েট করা হয় আগে পারপাস বুঝতে হবে। এটা ফার্ম ক্রিয়েট করেছিল এই যে ইনভেস্টমেন্ট রয়েছে, যদি কোনো কারণবশত ইনভেস্টমেন্টের মার্কেটে ভ্যালু কমে যায় তাহলে তো লস ক্রিয়েট হয়, সেই লসটাকে রিজার্ভ থেকে সেট অফ করবে। এবং সত্যি সত্যি দেখা গেল যে অ্যাডমিশনের সময় ইনভেস্টমেন্টের মার্কেট ভ্যালু দেখা যাচ্ছে 20,000 টাকা আছে, যেখানে বুক ভ্যালু ছিল কত 50। তাহলে 50-এর ইনভেস্টমেন্ট একটা অ্যাসেট ছিল, সেটা যদি এখন 20,000 টাকা ভ্যালু হয় তাহলে অ্যাসেট আমার 30,000 টাকা কমে গেল। তা ইনভেস্টমেন্ট যদি 30,000 টাকা কমে যায় সেটা তো বিজনেসের লস, সেই লসটা কার থেকে সেট অফ করবে, এই রিজার্ভের থেকে। তো 50,000 টাকা রিজার্ভ আছে, তার মধ্যে 30,000 টাকার লস সেট অফ হয়ে গেল, তারপরেও তো 50 থেকে 30 চলে গেলে এখনো 20,000 টাকা থাকে। সেই 20,000 টাকার হাকদার কারা, পার্টনাররা, আমান এন্ড বিশ্বাস, তো ওদের মধ্যেই ভাগ হয়ে যাবে। যদি তোমাকে বলি জার্নাল এন্ট্রিটা কি হচ্ছে বলো তো, স্যার অ্যাকচুয়াল এন্ট্রি যেটা হয় এর জন্য, কারণ অনেক সময় তোমাদের এই লেজার না করতে বলে জার্নাল করতে বলে, সেই জন্য আমি জার্নালটাকেও কভার করছি। আমাদের ইনভেস্টমেন্ট ফ্ল্যাকচুয়েশন রিজার্ভটা পুরোপুরি ক্যান্সেল করব, কত টাকা, 50,000 টাকা। টু করব কি, ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টের ভ্যালু কমছে কত, 30,000 টাকা, আর বাকি 20,000 টাকা আমান আর বিশ্বাসের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবো। সো আমানস ক্যাপ টু বিশ্বাস ক্যাপ। রিমেম্বার, রিভ্যালুয়েশনে অ্যাসেটস লায়াবিলিটির ভ্যালু কমলে বা বাড়লে সেটা রিভ্যালুয়েশন। রিজার্ভ ইজ পার্ট অফ প্রফিট। Since after adjusting the loss due to decrease in value of investment, the remaining 20,000 we will distribute among the partners as per their old ratio. So 50 থেকে 30 বাদ দিলে 20,000, 20,000 যদি 3:2 তে দিই তাহলে কত হয়, 12,000 টাকা আর 8,000 টাকা। তার মানে এই যে ফ্ল্যাকচুয়েশন রিজার্ভকে ডেবিট করছি মানে বুকস অফ অ্যাকাউন্টস থেকে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। ইনভেস্টমেন্টের ভ্যালু কমছে 30, আর পার্টনার্স ক্যাপে গিয়ে শুধুমাত্র দেখাবো 12 আর 8-এর ডিস্ট্রিবিউশন। তাহলে টোটালি এই যে লেজারের ইম্প্যাক্টটা কোথায় পড়বে বলতো, এই যে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটা প্রিপেয়ার করছি, এখানে এসে আমি দেখাবো বাই ইনভেস্টমেন্ট ফ্ল্যাকচুয়েশন রিজার্ভ, বাই ইনভেস্টমেন্ট ফ্ল্যাকচুয়েশন রিজার্ভ। ওই 20,000 টাকাকে আমি ডিস্ট্রিবিউট করে দিলাম 12,000 আর 8,000। না, ইনভেস্টমেন্টের ভ্যালু কমেছে 30, সেটা তো রিজার্ভ থেকে কেটে গেছে, আর বাকি 20,000 টাকা যে বাড়তি রিজার্ভ ছিল সেটা পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিলাম। তার মানে কি হলো, ইনভেস্টমেন্ট ফ্ল্যাকচুয়েশন রিজার্ভ কিন্তু বুকে আর রইলো না, ইনভেস্টমেন্টের ভ্যালু কিন্তু 50 রইলো না, হয়ে গেল কত, 20। বুঝতে পেরেছিস? সেই জন্য আমি জার্নালটা করলাম, যে জার্নালে অ্যাকচুয়ালি পুরো রিজার্ভ ক্যান্সেল হচ্ছে, ইনভেস্টমেন্ট ভ্যালু ডিক্রিজ করছে এবং এক্সেস রিজার্ভের টাকা পার্টনারদের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। এরপর দেখ, there was a bad debt amounting to 6,000 and provision for doubtful debt is to be maintained at 9,000. Bad debt অলরেডি দেখ 10,000 টাকা বুকে প্রভিশন আছে, এই প্রভিশনটা বুকে করা আছে অলরেডি। এটা কেন করা হয়েছে, যে বিজনেসে যদি ব্যাড ডেট রিলেটেড কোনো লস হয় সেই লসটাকে সামাল দেওয়ার জন্য এই প্রভিশন। তো প্রভিশন 10,000 আছে, আর এখানে অ্যাডমিশনের সময় ব্যাড ডেট হলো কত টাকা, 6,000 টাকা। তাহলে ইজিলি এই প্রভিশন থেকে এই ব্যাড ডেটটাকে সেট অফ করতে পারবো। জার্নাল কি হবে বলতো, প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট বা টু ডেটার্স বলতে পারি। তারপরেও কিন্তু কত টাকা প্রভিশনের ব্যালেন্স রয়ে যাবে, 4,000 টাকা। 10 থেকে 6,000 সেট অফ করার পরেও আমার প্রভিশনে এখনো কত টাকা ব্যালেন্স রয়ে যাবে, 6,000 টাকা সেট অফ করার পরেও এখনো প্রভিশনে 4,000 ব্যালেন্স থেকে যাবে। এবার স্টুডেন্ট মাইন্ডে একটা অল্টারনেটিভ কোয়েশ্চেন আসে, স্যার যদি এই প্রভিশনটা বুকে না থাকতো তাহলে কি করতেন, এই 6,000 টাকার ব্যাড ডেট লসকে আপনি কোথায় নিয়ে যেতেন? স্যার রিভ্যালুয়েশনে ডেবিট করতাম। যদি প্রভিশন না থাকতো তাহলে ব্যাড ডেট লসকে কোথায় দেখাতাম, রিভ্যালুয়েশনে। যেহেতু প্রভিশন আছে অলরেডি, তাই প্রভিশনের সাথে অ্যাডজাস্ট করছি। এবং তারপরে আরো বলছে যে প্রভিশন এখন মেনটেন করতে হবে কত, 9,000। এই 6,000 তো এর সাথে অ্যাডজাস্ট করে দিলাম,
তারপরে 4 আছে, কিন্তু মেনটেন করতে হবে 9 মানে আরো 5 ক্রিয়েট করতে হবে। সেটার জন্য রিভ্যালুয়েশন ডেবিটে কত টাকা ডেবিট করব? 5000 টাকা। তার মানে ওভারঅল যদি জার্নাল এন্ট্রিটা আমরা ডিসকাস করি, জার্নালটা কি দাঁড়াচ্ছে দেখ, জার্নালটা কতকটা এরকম দাঁড়াবে। আমি ওল্ড প্রভিশন যেটা বুকে ছিল সেই প্রভিশনটাকে পুরো ক্যান্সেল করছি। প্রভিশন ফর ব্যাড ডেট কত টাকা ছিল? 10,000 টাকা। টু ডেটার্স, ডেটার্স এর ভ্যালু ডিক্রিজ করেছে কত? 6,000 টাকা, সেটা অ্যাডজাস্ট করলাম। আর নতুন করে প্রভিশন ক্রিয়েট করলাম, টু প্রভিশন ফর ব্যাড ডেট, নিউ প্রভিশন। এটা ওল্ড প্রভিশনকে ক্যান্সেল করলাম যেটা বুকে ছিল, আর এটা নিউ প্রভিশন যেটা মেনটেন করতে হবে, সেটা কত করতে হবে? 9,000। তার মানে আমার রিভ্যালুয়েশনে তাহলে ডেবিট করতে হবে কত? 5,000 টাকা। তাহলে ওল্ড প্রভিশন ক্যান্সেল হয়ে যাবে, নিউ প্রভিশন ক্রিয়েট হবে 9,000, ডেটাস কমবে 6,000, আর রিভ্যালুয়েশনে গিয়ে ডেবিট হবে কত? 5,000। এবার আমি কি প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্ট খুলেছি? আমি তো খুলেছি রিভ্যালুয়েশন আর পার্টনার্স ক্যাপ। তাহলে আমি শুধু এই ট্রিটমেন্টটা দেখাবো যে রিভ্যালুয়েশনের ডেবিটে গিয়ে টু প্রভিশন ফর ব্যাড ডেট কত টাকা লিখবো? 5,000 টাকা। স্যার এগুলো যে ডেটাস কমছে, প্রভিশন ফর ব্যাড ডেট নতুন ক্রিয়েট হচ্ছে, এগুলো অ্যাকাউন্ট খুলেনি তো, শুধু রিভ্যালুয়েশনে যে ইম্প্যাক্টটা যাবে সেটা দেখাবো। টোটাল জার্নাল কিন্তু এটা হচ্ছে। তাই রিভ্যালুয়েশনের ডেবিটে গিয়ে আমি দেখাবো নতুন প্রভিশন যেটা ক্রিয়েট করতে হচ্ছে, রিভ্যালুয়েশনের ডেবিটে যাব টু প্রভিশন ফর ব্যাড ডেট 5,000। রিভ্যালুয়েশনের ডেবিটে টু প্রভিশন ফর ব্যাড ডেট কত টাকা বলবো? 5,000। ক্লিয়ার? টোটাল স্টোরি ক্লিয়ার? কত টাকার ওল্ড প্রভিশন ছিল? 10। ডেটাস এর ভ্যালু কমছে কত? 6। তো 10 থেকে 6 অ্যাডজাস্ট করার পরেও প্রভিশন ল্যাব 4, নতুন প্রভিশন করতে বলছে 9, তাহলে আরো 5 দরকার, সেটা রিভ্যালুয়েশনে ডেবিট করবে। এবার দেখ 3 নম্বর পয়েন্ট কি বলছে? বিল্ডিং ওয়াজ আন্ডার ভ্যালুড বাই 20%। মানে বলতে চাইছে ব্যালেন্স শিটে যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, বেশিরভাগ স্টুডেন্ট কি করবে জানিস তো? বিল্ডিং ব্যালেন্স শিটে আছে 1,60,000, আন্ডার ভ্যালু মানে কম করে দেখানো আছে, তো 1,60,000 এর 20% করবে। 1,60,000 এর 20% করলে 32,000, 32,000 কম দেখানো আছে, রিভ্যালুয়েশনে ডেবিট করবে। ভুল করলো। এই যে কথাটা বললো বিল্ডিং ওয়াজ আন্ডার ভ্যালুড বাই 20%, বিল্ডিং এর অ্যাকচুয়াল যে ভ্যালু তার থেকে 20% কম করে এখানে দেখানো আছে, কম করে দেখানো আছে। তাহলে এটা অ্যাকচুয়ালি কত পার্সেন্ট রিপ্রেজেন্ট করছে আগে সেটা সেন্স করতে হবে। 80%। আমার অ্যাকচুয়াল ভ্যালুটা বলেনি, অ্যাকচুয়াল ভ্যালু থেকে তার 20% বাদ দিয়ে এই ভ্যালুটা শো হচ্ছে। তাহলে অ্যাকচুয়াল ভ্যালু জানি না মানে সেটা 100%, তার থেকে 20% কম করে যেটা শো হচ্ছে, তাহলে 160 রিপ্রেজেন্ট করছে অ্যাকচুয়ালি 80%। তাহলে 1,60,000 বাই 80 ইন্টু 20 করলে কতটুকু আন্ডার ভ্যালু আছে সেটা পেয়ে যাবো। স্যার 20 দিয়ে 80 কাটলে কত হয়? 4, আর 4 দিয়ে 160 কাটলে কত হয়? 40,000। তার মানে এই বিল্ডিংটা অ্যাকচুয়ালি যা ভ্যালু ছিল তার থেকে 40,000 কম শো হচ্ছে। তাহলে বাড়াতে হবে 40,000। তাহলে বিল্ডিং যদি এখন 40,000 বাড়ে, সেটা বিজনেসের জন্য প্রফিট না লস? আর প্রফিট হলে আমরা রিভ্যালুয়েশনের কোন দিকে দেখাতে শিখেছি? ক্রেডিট। সো রিভ্যালুয়েশন ক্রেডিটে গিয়ে আমরা বাই বিল্ডিং বলে কত লিখবো? 40,000। রিভ্যালুয়েশনের ক্রেডিটে যাব, রিভ্যালুয়েশন ক্রেডিটে গিয়ে লিখবো বাই বিল্ডিং 40,000। সেন্স ক্লিয়ার হলো? কেন বিল্ডিং কে রিভ্যালুয়েশনের ক্রেডিটে লিখছি? অ্যাসেটের যদি ভ্যালু বেড়ে যায় তাহলে ফার্ম প্রফিট করছে, সেই জন্য রিভ্যালুয়েশন ক্রেডিট। নেক্সট ওয়ান দেখ, স্টক ওয়াজ ওভার ভ্যালুড বাই 20%। বলছে স্টক তোমরা যে ভ্যালুটা দেখতে পাচ্ছ ব্যালেন্স শিটে, এটা ওভার ভ্যালু আছে, মানে যা অ্যাকচুয়াল ভ্যালু তার চেয়ে 20% বেশি দেখানো আছে। তো স্টক ব্যালেন্স শিটে কত আছে দেখতে পাচ্ছি? স্টক ব্যালেন্স শিট অ্যাকচুয়ালি 60 আছে,
20% ওভার ভ্যালু করা আছে, মানে এটা অ্যাকচুয়াল কত পার্সেন্ট বলতে ভ্যালুটা 120%। তাহলে এখান থেকে 20% বার করতে হবে, তার মানে 60,000 কে ডিভাইড করবি কত দিয়ে, 60,000 ডিভাইডেড বাই 120 ইনটু 20, 20 দিয়ে 120 কাটলে 6, 6 দিয়ে 60,000 কাটলে 10,000। তার মানে তোর স্টকটাকে বাড়ানো আছে, কতটা বাড়ানো আছে, 10,000 টাকা বাড়ানো আছে। স্যার যা ভ্যালু তার চেয়ে বেশি দেখানো আছে, তাহলে স্টকটাকে কমাতে হবে। 10,000 যদি এখন স্টককে কমাস, স্টক তো অ্যাসেটস, স্টক যদি অ্যাসেট কমে যায় তাহলে সেটা লস, তাহলে রিভ্যালুয়েশন ডেবিটে গিয়ে লিখবি টু স্টক, রিভ্যালুয়েশন ডেবিটে গিয়ে লিখবি টু স্টক অ্যাকাউন্ট। কত টাকা, 10,000, রিভ্যালুয়েশন ডেবিট টু স্টক 10,000। নেক্সট, বিল্ডিং হয়ে গেল, স্টক হয়ে গেল। এরপর গুডউইল অফ দ্য ফার্ম, টোটাল ফার্মের গুডউইল হচ্ছে 1 লাখ, and Chetan brings his share of goodwill in cash। এটা তো নর্মাল স্টোরি, নিউ পার্টনার তোর গুডউইল প্রিমিয়াম আনে। এখন টোটাল ফার্মের গুডউইল যদি 1 লাখ হয়, চেতন কি 1 লাখ ঘর থেকে আনবে নাকি? তাহলে চেতন কত আনবে সেটা ডিপেন্ড করছে শেয়ার অফ গুডউইলের উপর। শেয়ার অফ গুডউইল কি করে করবো, 1 লাখ ইন্টু চেতনের রেশিও। তাহলে 1 লাখ হচ্ছে টোটাল ফার্মের গুডউইল, আর তার সাথে চেতনের রেশিওটা হচ্ছে 25%, মানেই বলতে পারি 1/4। তো 1 লাখে 1/4 কত হয়, 25,000 টাকা। তার মানে চেতন প্রিমিয়াম বাবদ আনবে কত, 25,000 টাকা। এই 25,000 টাকাটা কারা ভাগ করে নেবে, আমান এন্ড বিশ্বাস। আচ্ছা, দুজনেই কি স্যাক্রিফাইস করেছে? একটা জিনিস মাথায় রাখবে, এখানে কিন্তু নিউ রেশিওটা কি হবে বলেনি, মানে চেতন আসবার পর আমান, বিশ্বাস এন্ড চেতন তিনজনের নিউ রেশিওটা কি হবে, ইট ইজ নট গিভেন। শুধু বলেছে চেতনের 1/4, কিন্তু চেতনের 1/4 হওয়ার সাথে সাথে আমান আর বিশ্বাসের নিউ রেশিওটা কি হবে, ইট ইজ নট গিভেন। স্যার যদি নিউ রেশিওটা এরকম না দেওয়া থাকে, তখন আমরা ওল্ড যে রেশিওটা আছে না, সেটাকেই স্যাক্রিফাইসিং রেশিও মানবো। যদি নিউ রেশিও না দেওয়া থাকে, ওল্ড রেশিও অফ দ্য পার্টনার্স উই উইল কনসিডার অ্যাজ স্যাক্রিফাইসিং রেশিও। তার মানে ওই যে কত টাকা আনছে ঘর থেকে, 1 লাখের 1/4 25,000, সেই 25 আমান আর বিশ্বাস 3:2 তে ভাগ করে নেবে। তাহলে আমরা পার্টনার্স ক্যাপে যাব। পার্টনার্স ক্যাপে গিয়ে আমরা কি বলে লিখবো বলতো, একটা কমন সেন্স অ্যাপ্লাই করবি যে নিউ পার্টনার প্রিমিয়াম আনছে, সে প্রিমিয়ামের টাকা তো পার্টনারদের মধ্যে ভাগ হলে ওদের ক্যাপিটাল বাড়বে না কমবে, বেড়ে যাবে। আর বেড়ে গেলে ওদের ক্যাপিটালে কি হয়, ক্রেডিট হয়। বাই প্রিমিয়াম ফর গুডউইল, বাই প্রিমিয়াম ফর গুডউইল 15,000 and 10,000। এরপর আমরা দেখতে পাচ্ছি নিউ পার্টনার ক্যাপিটাল আনছে। চেতন ঘর থেকে কত টাকা ক্যাপিটাল এনেছে, 1,30,000। তো চেতন ক্যাপিটাল আনলে জার্নাল কেউ বিজনেসে ক্যাশ আসছে, তো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু চেতনস ক্যাপিটাল। তাহলে ক্যাপিটালে গিয়ে কি লেখা উচিত, বাই ক্যাশ। বাই ক্যাশ বলে কার কলামে লিখবো বলতো, চেতনের কলামে, 1,30,000। কি বাকি আছে আমরা দেখি একটু। দেখো, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড কিন্তু ইটস এ লায়াবিলিটি, এটাকে নিয়ে কিছুই করতে হবে না, যেমন লায়াবিলিটি ছিল তেমন থাকবে। অনেকে মনে করে রিজার্ভ যেমন ভাগ করে দিচ্ছি, প্রভিডেন্ট ফান্ডের টাকাটাও ভাগ করে দেবো। নো স্যার, ইট ইজ আ লায়াবিলিটি। এমপ্লয়িরা অবশ্যই ক্লেম করবে ফার্মের কাছে তাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা, সুতরাং এটা কিন্তু পার্টনাররা ভাগ করতে পারেন, এটা প্রফিটের পার্ট নয়, যেটার ওপর পার্টনারদের রাইট আছে। এটা তাদের জন্য, এমপ্লয়ীদের জন্য। So it is a liability to the employees. It cannot be distributed among the partners. রিজার্ভ কি, প্রফিটের টাকা পার্টনাররা সরিয়ে রেখেছে যে টাকাটার উপর ওদের অধিকার আছে। বাট এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে কাদের রাইট আছে, এমপ্লয়িজ। So the partners have no right to claim this amount. So this will not be distributed. এবার আমি রিভ্যালুয়েশন ক্লোজ করব। রিভ্যালুয়েশনে
একটাই অ্যামাউন্ট এসছে নাকি? না, রিভ্যালুয়েশন দেখতো কোন সাইড টোটাল হাইয়ার হচ্ছে, ক্রেডিট টোটাল হাইয়ার। সো 40,000, 40 থেকে আমাদের 15,000 বাদ গেলে ব্যালেন্স কত আসছে? 25। সো আনসার কি তাই আছে, প্রফিট অন রিভ্যালুয়েশন 25। সো এটাকে পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবো। টু পার্টনার্স ক্যাপিটাল, আমান অ্যান্ড বিশ্বাস। 25,000 টাকা যদি 3:2 তে দিই, আমান পাবে 15,000 আর বিশ্বাস পাবে 10,000। এইবার এই যে ক্যাপিটাল ব্যালেন্স, এটা আমরা পার্টনার্স ক্যাপে যাব। পার্টনার্স ক্যাপে গিয়ে লিখবো কি, বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। পনেরো হাজার, 10,000। এবার আমরা পার্টনার্স ক্যাপকে ক্লোজ করব এবং ওদের নতুন ক্যাপিটাল ব্যালেন্স কত হচ্ছে সেটা দেখব। এদিকে হচ্ছে আমানের হচ্ছে 2 লাখ প্লাস 24 প্লাস 12 প্লাস 15 প্লাস 15, it's 2,66,000 minus 18,000, so it's 248. so এটাকে টু ব্যালেন্স সিডি বলে লিখবো। বিশ্বাসের 1,50,000, 16, 8,000, 10,000, 1,84,000, 1,84,000. This minus 12,000. 150 plus 16 plus 8 plus 20. Yes, 194. 194 থেকে 12,000 মাইনাস হবে, 1,82,000। আর চেতনের কি হবে? 130, 130, তো ব্যালেন্স থাকবে 130। এটা হচ্ছে কি বেরোলো, পার্টনারদের নিউ ক্যাপ ব্যালেন্স। অ্যাডমিশনের আগে ওদের ক্যাপিটাল ব্যালেন্স ছিল 2 লাখ আর 1.5 লাখ। অ্যাডমিশন হয়ে গেল, অ্যাডজাস্টমেন্ট হওয়ার পর ওদের ক্যাপিটাল ব্যালেন্স দাঁড়ালো 248, 182 এবং 130। হচ্ছে সকলের?
এবার ব্যালেন্স শিটে যাব আমরা। ব্যালেন্স শিটে আমরা যখন করব ওল্ড ব্যালেন্স শিটটাকে বেস করব। ওল্ড ব্যালেন্স শিটে তাকা কি ছিল আমাদের ওল্ড ব্যালেন্স শিটে, এই যে প্রথমে ক্রেডিটার্স ছিল। এবার এই যে সামসটা পুরো করলাম সেখানে ক্রেডিটার্স এর সাথে তো কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, না ক্রেডিটার্স বেড়েছে না ক্রেডিটার্স কমেছে, তাহলে ওটাকে যেমন ছিল অ্যাজ ইট ইজ রাখবো। তো আমরা ব্যালেন্স শিটের লায়াবিলিটির দিকে ক্রেডিটার্স লিখলাম। কত টাকা লিখবো? 50,000। নেক্সট হচ্ছে দেখ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, এও তো অ্যাজ ইট ইজ আছে, কোনো চেঞ্জ নেই। সো এটাকে ইপিএফ, এটা কত করবো? 60,000। জেনারেল রিজার্ভ পার্টনারদের মধ্যে ভাগ হয়ে গেছে, লিখবার দরকার নেই। ফ্ল্যাকচুয়েশন রিজার্ভও লিখবার দরকার নেই। আমান আর বিশ্বাসের এটা তো ওল্ড ক্যাপ ব্যালেন্স, আমরা নিউ ক্যাপ ব্যালেন্স পেয়েছি না পার্টনার্স ক্যাপের ওপরের দিকে। পার্টনার্স ক্যাপের ওপরে এই যে 248, 182 and 130, তো সেটা লিখে নেব। সো ক্যাপিটাল ABC 248, 182, 130। এবার অ্যাসেট সাইডে যাব। ব্যাংক আছে 40,000 টাকা, তো ব্যাংক লিখি। আচ্ছা ব্যাংক 40,000 ছিল কিন্তু চেঞ্জেস আছে না, 40,000 ছিল আর নতুন করে ক্যাপিটাল ঢুকেছে কত ব্যাংকে? 130, আর প্রিমিয়ামের টাকা ঢুকেছে কত? 25,000, তাহলে 195। এটা তুই এক কাজ করতে পারতিস, ব্যাংক 40 রেখে ক্যাশটাকে আলাদা করে 155 দেখাতে পারতিস, ব্যাংক অ্যান্ড ক্যাশ। এরপর স্টকের ভ্যালু তো 60 নেই, 10,000 কমেছে না, তাহলে স্টকের নতুন ভ্যালু হয়েছে কত? 50,000 টাকা। ডেটার্স 1 লাখ ছিল, বর্তমানে প্রভিশন কত আছে বলতো? 9,000 টাকা। ডেটার্স 1 লাখ, আচ্ছা 1 লাখ থেকে তো কত যেন কমে গেছে, 6,000 কমে গেছে, তাহলে ডেটার্স এর ব্যালেন্স 1 লাখ নেই, ডেটার্স এর ব্যালেন্স এখন হয়েছে 94,000। 94,000 থেকে আমরা প্রভিশন লেস করব 9,000 টাকা, তাহলে এটা হচ্ছে 85,000। এরপর ফার্নিচার তো কোনো চেঞ্জ নেই, 120 রাখবো। ফার্নিচার 1,20,000। নেক্সট হচ্ছে আমার বিল্ডিং এর ভ্যালু কি হলো জানো? বাড়লো না কমলো? কত বেড়েছে? তাহলে ওটা লিখবো 160 প্লাস 40, 2 লাখ। ইনভেস্টমেন্ট তো নতুন ভ্যালু কত হয়েছে জানো? 20,000 টাকা মার্কেট ভ্যালু। এবার দেখি আমাদের ব্যালেন্স শিট টোটাল ম্যাচ করছে কি। 50 প্লাস 60 প্লাস 248, 182 plus 130, 6,70,000. And asset side total also 195, 50,000, 85,000, 120 and 220. So it's 0. 6,70,000.
আচ্ছা, এরপর বোঝা গেছে সবার? চলো সেকেন্ড সামস ট্রাই করি। সেকেন্ড সামস নাম্বার 64 না, 64 না, এটা হচ্ছে 71। ফরম্যাট রেডি করো, রিভ্যালুয়েশন, পার্টনার্স ক্যাপ এবং ব্যালেন্স শিট হাত চালিয়ে করো। রিভ্যালুয়েশন, পার্টনার্স ক্যাপ এন্ড ব্যালেন্স শিট। এটা আমি মুখে বলবো, তোমরা কপিতে করতে পারবে? দেখি চলো তো। রিভ্যালুয়েশন করো, পার্টনার্স ক্যাপ করো, ব্যালেন্স শিট করো। হাত চালিয়ে করবে, সঙ্গে থাকবে, আমার পিছিয়ে পড়বে না। XY ছিল আর নতুন পার্টনার Z আসবে। দেখ অঙ্কে কি বলছে, এক্স আর ওয়াই দুজন পার্টনার যাদের রেশিও হচ্ছে 1:2, ওদের ব্যালেন্স শিট দেওয়া আছে। ওরা জেড কে নিয়েছে 1/5 শেয়ারের জন্য অন দ্য ফলোইং টার্মস। গুডউইল ফার্মের বলে দিয়েছে এবং জেড তার শেয়ার অফ প্রিমিয়াম ক্যাশে আনবে। প্রভিশন বাড়াতে হবে এত টাকা, পেটেন্টস ভ্যালুলেস হয়ে যাবে, স্টক কমবে 10%, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স কে বাড়াতে হবে 6000, আনফোর্সিন লাইবিলিটির জন্য 2500 টাকা নতুন করে প্রভিশন করতে হবে। আর জেড ক্যাপিটাল আনবে ইকুয়াল টু 1/5 অফ দ্য কম্বাইন্ড ক্যাপিটাল অফ এক্স এন্ড ওয়াই। নতুন যে ক্যাপ ব্যালেন্স হবে এক্স এন্ড ওয়াই তার টোটাল করে তার 1/5 জেড ঘর থেকে আনবে। সেটা তো একদম লাস্টে পাবো। জেড এক্স এন্ড ওয়াই এর নিউ ক্যাপ ব্যালেন্সটা কি, পার্টনার্স ক্যাপকে যখন ক্লোজ করবো টু ব্যালেন্স সিডি যেটা এক্স এন্ড ওয়াই আসবে সেই টোটালটা করে তার 1/5 জেড ঘর থেকে আনবে। তাহলে আমরা প্রথমে কি করি, ব্যালেন্স শিটে যে ক্যাপ ব্যালেন্স দেওয়া আছে সেটাকে আগে পার্টনার্স ক্যাপে লিখে নিই। তো পার্টনার্স ক্যাপে গিয়ে লেখো বাই ব্যালেন্স বিডি। পার্টনার্স ক্যাপে চলো, গিয়ে লেখো বাই ব্যালেন্স বিডি। এক্স এর কলামে লেখো 1,50,000, ওয়াই এর কলামে লেখো 3 lakhs। এবার দেখ এই যে লায়াবিলিটি সাইডে কোনো রিজার্ভ টিজার্ভ কিছু নেই যেটা ভাগ করা যায়, বা অ্যাসেট সাইডে কোনো লস টস, অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স এই ধরনের কিছু নেই। তো এবার আমি অ্যাডিশনাল ইনফরমেশনে চলে যাচ্ছি। ফার্মের গুডউইল হচ্ছে 60,000, জেড ও শেয়ার অফ গুডউইল ক্যাশে এনেছে। জেড টু ব্রিং নি শেয়ার অফ প্রিমিয়াম ফর গুডউইল ইন ক্যাশ। তাহলে জেড এর আনবার কথা কত, 60,000 টাকা যদি টোটাল ফার্মের গুডউইল হয়, দিস ইনটু জেড এর রেশিও 1/5, তো 60,000 ইনটু 1/5 করলে 12,000 টাকা জেড ঘর থেকে আনবে, তাই তো? এবং সেটা কারা নেবে, এক্স এন্ড ওয়াই। নিউ রেশিও কিছু বলা নেই মানে ওল্ডটা কি স্যাক্রিফাইস মানবো। তো পার্টনার্স ক্যাপের ক্রেডিটে গেলে বাই প্রিমিয়াম ফর গুডউইল, পার্টনার্স ক্যাপের ক্রেডিটে গেলে বাই প্রিমিয়াম ফর গুডউইল। এই 12,000 টাকা দেখ পার্টনারদের ওল্ড রেশিও কি আছে 1:2, এই 1:2 তে ভাগ হবে 4,000 আর 8,000। এক্স এর ঘরে লিখবি 4,000, ওয়াই এর ঘরে লিখবি 8,000। এক্স এ 4, ওয়াই এ 8। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট কি বলছে দেখ, প্রভিশন ফর ব্যাড ডেট টু বি রেইজড বাই ₹1,500। এই বাই কথাটার মানে এই টাকারই নতুন প্রভিশন করতে হবে, মানে যা আছে আরো 1500 বাড়াতে হবে। প্রভিশন কি অলরেডি আছে, দেখো 500 টাকা প্রভিশন আছে। এই জায়গাটা ল্যাঙ্গুয়েজের ডিফারেন্স দেখো, যদি বলতো প্রভিশন ফর ব্যাড ডেট টু বি রেইজড টু 1500, 1500 মতলব 500 আছে আর 1000 বাড়িয়ে 1500 হবে। আর বাই 1500 মতলব এইটাই বাড়াতে হবে।
তার মানে 500 অলরেডি আছে, 1500 যদি আরো বাড়াও তাহলে নিউ প্রভিশনটা হবে কত? 2000। সো প্লিজ বি স্পেসিফিক অ্যাবাউট দিস ওয়ার্ড। বাই মতলব ওই টাকাটাই রিভ্যালুয়েশনে চলে যাবে, আর টু মতলব যেটা আছে তার থেকে মাইনাস করে ডিফারেন্সটা রিভ্যালুয়েশনে যাবে। আচ্ছা, নতুন প্রভিশন ক্রিয়েট করতে গেলে আমি শিখিয়েছি রিভ্যালুয়েশন ডেবিটে যেতে হবে। সো রিভ্যালুয়েশন ডেবিটে গেলে টু প্রভিশন ফর ব্যাড ডেট 1500, revaluation debit গেলে টু provision for bad debt 1500, টু provision for bad debt 1500। এরপর বলছে পেটেন্টস আর ভ্যালুলেস। পেটেন্ট ব্যালেন্স শিটে কত আছে? 8000 টাকা। বলছে এটা ভ্যালুলেস হয়ে গেছে, মানে এর দাম নেই, এটা জিরো। তখন একটা অ্যাসেট কমে গেল। অ্যাসেট যদি 8000 থেকে জিরো হয়ে যায় তাহলে ফার্মের লস হলো, আর অ্যাসেট কমে যাওয়া লস মানে সেটা রিভ্যালুয়েশন ডেবিট হওয়া উচিত। সো রিভ্যালুয়েশন ডেবিটে গেলে টু পেটেন্টস 8000, রিভ্যালুয়েশন ডেবিট টু পেটেন্টস 8000, রাইট? সবাই লিখেছিস? স্টক টু বি রিডিউসড বাই 10%। স্টক যা আছে 10% কমবে। স্টক আছে কত? স্টক আছে 1,20,000, যদি 10% মানে 1,20,000 10% 12,000 টাকা। এই সাহিল বলতো স্টক কমলে ফার্মের লস হয় না প্রফিট হয়? অ্যাসেট যদি কমে যায় সেটা ফার্মের লস না প্রফিট? আর লস হলে রিভ্যালুয়েশনের কোন দিকে লিখতে হয়? ডেবিট সাইড। রিভ্যালুয়েশন ডেবিটে গেলে টু স্টক 12,000 টাকা, টু স্টক 12,000 টাকা। এরপর দেখ বলছে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স টু বি ইনক্রিজড বাই 6,000। দেখ তো ব্যালেন্স শিটে কত টাকার আউটস্ট্যান্ডিং এক্সপেন্স অলরেডি আছে? 4,000 আছে, আর ওরা বলছে আরো বাড়াও 6,000, এবং বেড়ে কত হবে বলতো? 10,000। আচ্ছা, বাড়াতে হবে কত? 6। এবার তুই চিন্তা কর, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স তো বিজনেসের লায়াবিলিটি। লায়াবিলিটিকে যদি 6,000 বাড়াতে হয় তাহলে ফার্মের লস হবে না প্রফিট হবে? লস হবে। তাহলে রিভ্যালুয়েশনের কোন দিকে লেখা উচিত সাহিল? আউটস্ট্যান্ডিং। ফাইনালি বল। আউটস্ট্যান্ডিং এক্সপেন্স কে আমরা, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স হচ্ছে বিজনেসের লায়াবিলিটি বেড়ে যাচ্ছে 6,000 টাকা। আমার প্রশ্ন, লায়াবিলিটি বাড়ছে, লায়াবিলিটি বাড়লে একটা ফার্মের প্রফিট হয় না লস হয়? একটু মাথাটাকে ইউজ করতে হবে, ভাবতে হবে যে লায়াবিলিটি বাড়ছে। লায়াবিলিটি কথার মানে বুঝিস? কি বলতো বাংলায় কি বলে লায়াবিলিটিকে? জানিস তুই? তো তোর কিছু লায়াবিলিটি আছে, ইউ হ্যাভ সাম লায়াবিলিটি টুয়ার্ডস ইওর প্যারেন্টস। কি লায়াবিলিটি আছে? তোকে প্যারেন্টস মানুষ করছে, সো ভবিষ্যতে ওরা যখন বয়স হয়ে যাবে তুই ওদের টেক কেয়ার করবি, দ্যাট ইজ ইউর লায়াবিলিটি টুয়ার্ডস ইওর প্যারেন্টস। তো লায়াবিলিটি যদি বিজনেসের বাড়ে, দ্যাট ইজ আ লস টু দ্য ফার্ম। তাহলে কি করবো? সেটা রিভ্যালুয়েশন ডেবিটে লিখবো। তো রিভ্যালুয়েশন ডেবিটে গেলে টু আউটস্ট্যান্ডিং এক্সপেন্স 6,000। Sahil, mentally you need to be positive, then only you will be able to learn. At the outset of the class I told you, please make your mind positive. This way if you listen to me, listen, after all you are a human being. মানুষ তো নাকি অন্য কিছু? আর মানুষের হিউম্যান ব্রেনের ক্যাপাসিটি কিন্তু এত কম হয় না। একটা মানে মানুষ যদি চায় যে আমি অন্তত কিছু শিখবো, he or she can easily learn. So লিখেছি সেটা। এবার এটাকে দেখ, 2,500 টাকা টু বি প্রোভাইডেড ফর অ্যান আনফোরসেন লায়াবিলিটি, একটা আননোন লায়াবিলিটি, কিন্তু তার জন্য 2,500 টাকা আমি প্রভিশন করব। তার মানে একটা নতুন লায়াবিলিটি জেনারেট হচ্ছে। একটা বিজনেসে যদি, এই সুলতানা বল, একটা বিজনেস যদি নতুন লায়াবিলিটি করে হঠাৎ করে জেনারেট হয়, সেটা ফার্মের জন্য লস হবে না প্রফিট হবে? তাহলে কোথায় লেখা উচিত? লস হলে রিভ্যালুয়েশন ডেবিট। সো রিভ্যালুয়েশন ডেবিটে গিয়ে লেখো টু প্রভিশন ফর লায়াবিলিটি, টু প্রভিশন ফর আনফোরসিন লায়াবিলিটি বা টু লায়াবিলিটি লিখলা হবে, টু প্রভিশন ফর লায়াবিলিটি 2500। আর লাস্টে বলছে জেড ক্যাপিটাল আনবে কতটা? না এক্স এন্ড ওয়াই এর কম্বাইন্ড ক্যাপিটাল 1/5।
তো ওটা তো এখন পাবো না, আর আগে রিভ্যালুয়েশন ক্লোজ করতে হবে। দেখো তো রিভ্যালুয়েশন ক্লোজ করে কোন দিকে টোটাল হাই হচ্ছে। ডেবিট সাইড কি কি আছে, ডেবিট সাইডের অ্যামাউন্ট গুলো একটু শুনি। 1,500, 8,000, 12,000, 6,000, 2,500, স্যার টোটাল 30,000। ডেবিট টোটাল করো 30,000, সেম টোটাল ক্রেডিটে লেখো। এবার ক্রেডিটে কত আছে, মাইনাস 6,000 আছে না, তুই ক্রেডিটে লিখেছিস একটা, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স তুই ডেবিটও লিখেছিস, ডেবিটে লেখ, তাহলে টোটাল 30,000 তো। হ্যাঁ, তো ক্রেডিট সাইডে তাহলে বাই পার্টনার্স ক্যাপ, বাই পার্টনার্স ক্যাপ বলে 30,000 টাকাটা ভাগ করে দেবো 10-20, বাই পার্টনার্স ক্যাপ এক্স এর কে দাও 10, ওয়াই কে দাও 20, বাই পার্টনার্স ক্যাপ এক্স কে 10, ওয়াই কে 20। এবার ওটাকে এবার পার্টনার্স ক্যাপের ডেবিটে ক্যারি করে নিয়ে যাও টু রিভ্যালুয়েশন। পার্টনার্স ক্যাপের ডেবিটে গিয়ে লেখো টু রিভ্যালুয়েশন। এক্স এ লিখবে 10,000, ওয়াই লিখবে 20,000। এবার এক্স আর ওয়াই কে ক্লোজ করে ব্যালেন্স টানো। এক্স এর ক্রেডিট সাইড টোটাল করো, করে ডেবিট সাইড মাইনাস করে টু ব্যালেন্স সিডি বলে কত আসছে দেখ। টোটালটা বলতো এক্স এর কত হচ্ছে, টোটাল 164, ওটাই কি ব্যালেন্স, ডেবিট সাইডে কিছু নেই। আচ্ছা, টোটাল 164 এবং ব্যালেন্সও লিখবে টু ব্যালেন্স সিডি বলে 164। এই কেন, রিভ্যালুয়েশনের লস এসছে তো, রিভ্যালুয়েশনের লস ক্যারি করিস না কেন, কেন টু রিভ্যালুয়েশন হবে তো, তাহলে টু ব্যালেন্সটা হবে কত, 154, টু ব্যালেন্স সিডি 154 ফর এক্স। ফিল করতে পারছি কি করে 154 হচ্ছে, 164 থেকে 10,000 লেস করলাম। আর ওয়াই এর ক্রেডিট টোটাল দেখ তো কি আছে, 3,08,000 কি কি আছে বলতো, ক্যাপ ব্যালেন্স আর, আচ্ছা 3,08,000 টোটাল লেখ, ওয়াই টোটাল 3,08,000 বোথ সাইডে লিখে নে, তার থেকে 20,000 টাকা বাদ যাবে, 3,08,000 মাইনাস 20,000, তাহলে ব্যালেন্স আসছে 288। এবার তাহলে দুজনের ব্যালেন্স পেয়ে গেলাম, এক্স এর 154 আর ওয়াই এর হচ্ছে 288। এবার অঙ্কে বলেছে যে জেড এর ক্যাপিটাল হবে ওদের দুজনের টোটাল ক্যাপিটালের 1/5। তাহলে আমি কি করব, ক্যালকুলেটরে 288 বা আমি ম্যানুয়ালি অ্যাড করব 288 প্লাস 154, এটাকে টোটাল করলে হয় 442, ওটা ইনটু 1/5, ওটা ইনটু 1/5 করলে কত হয় 88,400। তাহলে নিউ পার্টনার ক্যাপিটাল আনবে কত, 88,400। সো পার্টনার্স ক্যাপের ক্রেডিটে লেখ বাই ক্যাশ, পার্টনার্স ক্যাপের ক্রেডিটে লেখ বাই ক্যাশ, লাস্ট পার্টনারের ঘরে লিখবি 88,400, ওটাকে ক্লোজ করে ব্যালেন্স করে দে, টু ব্যালেন্স সিডি 88,400। ব্যালেন্স শিট করতে পারবি আশা করি, চল ব্যালেন্স শিট মুভ কর, ব্যালেন্স শিটটা নিজে নিজে কর দেখি। প্রথমে দেখ ক্রেডিটার্স তো অ্যাজ ইট ইজ রাখবি, 36,000 লিখে নে, ক্রেডিটার্স এ কোনো চেঞ্জ নেই, 36,000। আউটস্ট্যান্ডিং এক্সপেন্স কিন্তু 4,000 না, 6,000 বেড়েছে, 10,000। আর একটা নতুন লায়াবিলিটি এসেছিল না, প্রভিশন ফর লায়াবিলিটি 2,500। আর ক্যাপ ব্যালেন্স লিখেছে তিনজনের, XYZ, এক্স এর ক্যাপ ব্যালেন্স জানো কত, 154, 54 ছিল না, টোটাল ছিল 154। এই তাহলে আমরা 88,400 কি করে করলাম,
আরে আমি তো 154, এই তো সাইনাস তো 154 করছে, দেখ তো খাতায় কি টোটালটা বোধহয় 144। তাহলে 144 আর ওর ব্যালেন্সটা কত? 288 ডিভাইডেড বাই 5, তাহলে 86,400 নিউ ক্যাপিটাল। দেখো আনসারটা দেখো, নিউ পার্টনার ক্যাপিটাল কত এনেছে? কত নম্বর তুমি? এটা 71, 71। আমি তোর খাতা দেখে বলছি তো 164 টোটাল হলো, তার থেকে 10,000 মাইনাস করে 154। 86,400। আচ্ছা বাই ক্যাশটা 86,400 হবে, যেটা পার্টনার্স ক্যাপে বাই ক্যাশ করেছিস চেঞ্জ কর 86,400। এবার ক্যাপিটাল লিখে নে, তার কত? 144, 288 আর 86,400। তাহলে 144, 288 আর 86,400, এটার সাথে 10,000 টাকা আউটস্ট্যান্ডিং এক্সপেন্স আর ক্রেডিটার্স 36 আর আননোন লায়াবিলিটি জানো 2,500। দেখ তো 5,66,900 ব্যালেন্স শিট টোটাল। Yes, ব্যালেন্স শিট টোটাল করে দাও, লায়াবিলিটি সাইড 566,900, 566,900। অ্যাসেট সাইডে যাব, অ্যাসেটে প্রথমে লেখো ক্যাশ। ক্যাশ দেখো 20,000 ছিল, আর নিউ পার্টনার টাকা এনেছে 86,400 প্লাস আর 12,000 টাকা প্রিমিয়ামের টাকা এসেছে, টোটাল 1,18,400, 118,400 ক্যাশ। তারপর আছে ডেটার্স লেখো 40, ইনারে রাখো 40,000, লেস করবে প্রভিশন। প্রভিশন ছিল 500, নতুন করে 1500 হয়েছে, 2,000 বাদ দিয়ে 38,000। স্টক 120 থেকে 10% বোধহয় কমেছে, 1,08,000 স্টক, 1,08,000। ফার্নিচারে কোনো চেঞ্জ নেই মনে হয়, ফার্নিচার 30 রাখো। প্ল্যান্টেও কোনো চেঞ্জ নেই, 2,72,500। আর পেটেন্ট তো ভ্যালুলেস, টোটাল ম্যাচ করে গেছে 5,66,900।